আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আয় তিব্বত মালভূমি হচ্ছে একটি পর্বত বেষ্টিত মালভূমি। 2 গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। 3 নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো গিরিখাত। 4 পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোআব। 5 বেলেমাটির জল ধারণ ক্ষমতা কম। 6 রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি আগ্নেয় শিলা। 7 অ্যাটলাস পর্বত আর মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো ওয়াদি। 8 ব্লু আর হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহর হচ্ছে খার্তুম। 9 অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৌবকল। 10 আফ্রিকা দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হচ্ছে সাহারা। 2 এর এতে আছে শূন্যস্থান পূরণ। আয় ইউরোপের আল্পস একটি নবীন ভঙ্গির পর্বত। 2 উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হওয়াকে নদী উপত্যকা বলে। 3 ব্যাসল্ট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। 4 আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত খামসিন বায়ু উষ্ণ আর শুষ্ক প্রকৃতির। 5 জাম্বেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। বিতে বলেছে সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। পলিগঠিত সমভূমি হচ্ছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমির উদাহরণ। 2 দিয়েছে সিমেন্ট কারখানা কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর ব্যবহার করা হয়। এই যে সিমেন্ট আর ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। 3 বলেছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? মৃত্তিকার সৃষ্টি প্রক্রিয়াকে পেডোজেনেসিস বলা হয়ে থাকে। শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। 4 দিয়েছে ক্যারাভান কি? উট হচ্ছে সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। 5 দিয়েছে পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? সুয়েজ খাল। 6 দিয়েছে মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি বলা হয়। 7 দিয়েছে ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? জিব্রাল্টার প্রণালী। 3 আয়তে দিয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? আচ্ছা, বই যখন বলেছি তো বইতে এটা দেখিয়ে দিয়ে যে নদী উপত্যকা দ্বারা যে সমস্ত মালভূমি বিচ্ছিন্ন হয় তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। ছোটনাগপুর মালভূমি হচ্ছে এই ধরনের। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ। মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু মালভূমির উচ্চতা অনেক বেশি। তো বইতে এইটা এইভাবে আছে। আর এখানে বলেছে কাকে বলে, তো ওটা যদি না ইচ্ছা হয় লিখতে তো এখানে এই যে ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা, যে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। যেমন ছোটনাগপুর, আর উদাহরণটা দিয়ে দেবে এই যে ছোটনাগপুর মালভূমি, মালনাদ মালভূমি প্রভৃতি। 2 দেখিয়ে দিলাম। 2 দিয়েছে সমভূমি আর মালভূমির মধ্যে 2টি পার্থক্য লেখো। সমভূমি আর মালভূমির প্রথম পার্থক্য দেবে সংজ্ঞাটা, যে মালভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 300 মিটার উঁচু, চারপাশে খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে। আর সমভূমি হচ্ছে সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা 300 মিটারের কম উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল স্থলভাগকে সমভূমি বলা হয়। ভূমির ঢাল মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত হলেও চারপাশের ঢাল খাড়া হয়। আর সমভূমির ঢাল খুব মৃদু বা কম এবং ঢাল ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠে মিশে যায়। আর এর সাথে একটা মালভূমির জনঘনত্ব সমভূমির থেকে কম, সমভূমি অঞ্চলে জনঘনত্ব অত্যধিক বেশি। 3 বলেছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত উল্লেখ করো। বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ। 1 হচ্ছে পলিরাশির আধিক্য। মোহনায় বিপুল পরিমাণে বালি কাদার যোগান থাকলে তা সঞ্চিত হতে থাকবে ও বদ্বীপের বিকাশ ঘটবে। এই জন্য সুদীর্ঘ গতিপথ, তীব্র ক্ষয়কাজ, বিস্তৃত অববাহিকা, আর্দ্র জলবায়ু, অনেক উপনদী থাকতে হবে। আর 2 হচ্ছে দীর্ঘ প্রবাহ। মধ্য আর নিম্ন প্রবাহ দীর্ঘ হবে যাতে নদী মৃদু স্রোতে সমুদ্রে মেশে, অন্যথায় পলি গভীর সমুদ্রে নিক্ষিপ্ত হয়। আমাদের 2 বলেছে, তো আরো বাকি পয়েন্টগুলো বলে দিচ্ছি। 3 হচ্ছে অগভীর সমুদ্র। মোহনায় মহীসোপানের গভীরতা কম হবে যাতে পলিরাশি দ্বারা দ্রুত ভরাট হতে পারে। 4 হচ্ছে শান্ত সমুদ্র। মোহনায় সমুদ্র স্রোত আর জোয়ারের প্রাবল্য কম হতে হবে যাতে পলিরাশি অপসারিত না হয়। 5 অধিক লবণাক্ত ও ঘনত্ব। মোহনায় সমুদ্র জল যত বেশি লবণাক্ত ও ঘন হবে পলি তত দ্রুত থিতিয়ে জমা হতে থাকে। 6 স্থলবেষ্টিত সমুদ্র বা হ্রদ।
উন্মুক্ত সমুদ্র ও হ্রদের তুলনায় তা স্থলভাগ দ্বারা আবদ্ধ বা সংকীর্ণ হলে বা মোহনায় নদীগর্ভে চর সৃষ্টি হলে স্রোত জোয়ারের প্রভাব না থাকায় দ্রুত সহজে বদ্বীপ গড়ে ওঠে, যেমন উরাল, ভলগার বদ্বীপ। 7 হচ্ছে সমুদ্রস্থলের স্থিরতা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলতলের বৃদ্ধি না হওয়া দরকার, যাতে নবগঠিত নতুন ভূভাগ জলে ডুবে না যায়। এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 4 দিয়েছে জল বিভাজিকা কি। এইখান থেকে লিখবে যে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, এই উঁচু পাহাড়ি অঞ্চল থেকে লিখবে, উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই একে বলা হয় জল বিভাজিকা। জল বিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। 5 দিয়েছে রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত শিলার 2টি বৈশিষ্ট্য হচ্ছে যে এই এটা পাললিক শিলা বলছি। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হচ্ছে এই শিলা সহজে ভাঙে না, একটা বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে ক্ষয় প্রতিরোধ করে। 2 হলো ক্ষয় প্রতিরোধ করে। আচ্ছা, ওটা বইতে ওইভাবে দুটো পয়েন্ট বলা আছে, আর এখানে একটু বেশি করে বললাম। 1 হচ্ছে কাঠিন্য, আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বেকার তুলনায় বেশি কঠিন হয়, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 2 হচ্ছে স্ফটিক, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরো মসৃণ, চকচকে এবং স্ফটিকগুলো স্পষ্ট হয়ে ওঠে। 3 হচ্ছে জীবাশ্মের অনুপস্থিতি, রূপান্তরিত শিলা জীবাশ্ম থাকে না, অত্যধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়। চিহ্ন, রূপান্তরিত শিলা অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়। 4 খনিজের উপস্থিতি, রূপান্তরের ফলে শিলা মধ্যস্থ খনিজ পদার্থগুলির পুনর্বিন্যাস হয়। 6 দিয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। যে পরিকল্পনার মাধ্যমে নদীর ওপর বাঁধ দিয়ে একাধিক উদ্দেশ্য সাধন, বিশেষত নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য নদী প্রবাহকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। দামোদর নদী উপত্যকা পরিকল্পনা, দামোদর নদ, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, শতদ্রু নদী। 4 দিয়েছে সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি, কারণ ব্যাখ্যা করো। সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণ হচ্ছে নিম্নরূপ। 1 হচ্ছে সমতল ভূমি। সমভূমি অঞ্চলে একেবারেই বন্ধুর প্রকৃতির নয়, এখানকার সমপ্রায় ভূমিতে সহজেই লোকবসতি স্থাপন করতে পারে। 2 উর্বর মৃত্তিকা। সমভূমি অঞ্চলে নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা কৃষিকাজের পক্ষে আদর্শ। 3 হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। সমভূমি অঞ্চলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ মানুষকে ঘন বসতি স্থাপনে আগ্রহী করেছে। 4 হচ্ছে শিল্পের অবস্থান। প্রয়োজনীয় কাঁচা মাল সহ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয় না বলে সমভূমিতে শিল্প স্থাপন করা যায়, ফলে জীবিকার সুবিধা মানুষকে বসতি স্থাপন করতে আগ্রহী করেছে। 5 হচ্ছে উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা। সমভূমি অঞ্চলে খুব সহজেই সড়ক, রেলপথ সহ নদীতে জলপথ ও বিমানপথ স্থাপন করা যায়, ফলে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে, যা ঘন বসতি গড়ে তুলতে সাহায্য করে। 6 হচ্ছে প্রশাসনিক সুবিধা। প্রাচীন কাল থেকেই প্রশাসনিক কাজকর্ম চালনা করার জন্য সমভূমি অঞ্চলেই শহর স্থাপিত হয়েছে, ফলে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে, যেমন ভারতের জাতীয় রাজধানী শহর দিল্লি। 7 অন্যান্য সুযোগ সুবিধা। জীবনযাপনে যাবতীয় সুযোগ সুবিধা, স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালতের সহজলভ্যতা মানুষকে সমভূমিতে ঘন বসতি গড়ে তুলতে উৎসাহ দিয়েছে। 2 দিয়েছে চিত্র আর উদাহরণ সহ স্তূপ পর্বতের উদাহরণ দাও। আচ্ছা, চিত্র আর উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দিতে বলেছে, তো এই ছবিগুলো দেবে আর লিখবে যে ভূ আলোড়নে সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন 2টি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে পর্বত সৃষ্টি করে, তাকে স্তূপ পর্বত বলে। আবার অনেক ক্ষেত্রে 2টি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায়, পার্শ্ববর্তী 2 অংশ উপরে উঠেও স্তূপ পর্বত সৃষ্টি করে, যেমন ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। 3 নাম্বার আছে, একটুখানি দিলেই হবে। 3 দিয়েছে মাটির সৃষ্টি নিয়ন্ত্রক হিসাবে শিলা, জলবায়ু আর ভূপ্রকৃতির ভূমিকা লেখো। শিলা, ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর। 2 জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ আর বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল আর শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে, তাই উষ্ণ আর আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতি, ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে।
4 বলেছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে, আফ্রিকাকে বলা হয়, আর কেন বলা হয়। এইখান থেকে লিখবে যে প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ আর আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল এবং হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি, এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 5 দিয়েছে নীল নদের গতিপথ বর্ণনা করো। ব্লু নীল এবং হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীল নামে পরিচিত। দৈর্ঘ্য হচ্ছে, নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা, এর দৈর্ঘ্য 6,650 কিমি। গতিপথ হচ্ছে টাঙ্গানিকা হ্রদের নিকটবর্তী বুরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। পরে এই জলধারা পয়োগা হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। অ্যালবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বার এল জেবেল নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল গজল এবং পূর্ব দিক থেকে সোবার্ট নদী মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে 840 কিলোমিটার পথ অতিক্রম করে খার্তুম শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে। এই ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমি টানার হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। খার্টুমের উত্তরে আটবারা নামক স্থানে আটবারা নদী নীল নদের সঙ্গে মিলিত হয়েছে। কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। আর নীল নদের প্রধান উপনদীগুলো বার এল গজল, সোবার্ট, ব্লু নীল, আটবারা প্রভৃতি। 6 দিয়েছে নীল নদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন। মিশর সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। মিশরের মোট জনসংখ্যার 95% মানুষ নীল নদের বদ্বীপ এবং উপত্যকা অঞ্চলে বসবাস করে। মিশরের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্র হচ্ছে নীল নদ অববাহিকা। তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীল নদের দান। কারণ এক হচ্ছে উর্বর প্লাবনভূমি সৃষ্টি। সমগ্র মিশরে বৃষ্টিপাত খুব কম হয়, তবে গ্রীষ্মকালে আবিসিনিয়ার পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং বরফওয়ালা জল নীল নদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ফলে মিশরের সমগ্র বদ্বীপ অংশ আর নীল নদের উভয় তীরে প্রায় 15 কিলোমিটার প্রশস্ত অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এইভাবে প্রতি বছর নতুন পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই উর্বর ভূমিভাগ কৃষির পক্ষে আদর্শ। 2 কৃষিকাজে সহায়ক। নীল নদের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে এবং এইসব জলাধার থেকে জলসেচ করে প্রচুর পরিমাণে গম, যব, দীর্ঘ আঁশযুক্ত তুলো, আখ, তামাক, চীনাবাদাম, ধান প্রভৃতি কৃষিজ ফসল উৎপাদন করা হয়। 3 হচ্ছে পরিবহন সহায়ক। নাব্যতার জন্য নীলনদ পরিবহনে বিশেষ সহায়ক হয়েছে। নীলনদের মোহনা থেকে প্রায় 1500 কিমি জলপথে সারা বছর নৌ চলাচল করে। এছাড়া নদী অববাহিকায় সড়কপথ ও রেলপথের বিকাশ ঘটেছে। 4 শিল্প স্থাপনে সহায়ক। উন্নত মানের কৃষিজ ফসলকে ভিত্তি করে এখানে কার্পাস, বয়ন, চিনি প্রভৃতি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। 5 জলবিদ্যুৎ উৎপাদন। বর্তমানে নীল নদের উপর নির্মিত জলাধারগুলিতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 6 পশুপালনে সহায়ক। নীলনদ উপত্যকার তৃণভূমিগুলিতে পশুপালন করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 7 জনবসতি স্থাপন। নীলনদ অববাহিকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। তাই মিশরের প্রায় 90% মানুষের বসতি এই উর্বর অববাহিকাতেই। কৃষি, বিদ্যুৎ, শিল্প আর পরিবহনের সুবিধা থাকায় মিশরের নীলনদ অববাহিকা ঘন জনবসতিপূর্ণ। 8 মরুভূমির বিস্তার রোধ। নীল নদের জন্যই এদেশের বিস্তীর্ণ অঞ্চল সাহারা মরুভূমির আগ্রাসন থেকে রক্ষা পেয়েছে। 5 আসি। 5 আয়তে দিয়েছে নদীর উচ্চ, মধ্য এবং নিম্ন গতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন, সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। এই উত্তরটা লিখবে যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে সমস্ত কার্যাবলী পরিলক্ষিত হয় তার মধ্যে অন্যতম ক্ষয়, বহন, সঞ্চয় কাজ। ক্ষয় কাজ নদীর উৎস অঞ্চল বা পার্বত্য গতিতে ভূমির ঢাল অনেক বেশি থাকে বলে নদী প্রবল বেগে উপত্যকা ধরে বয়ে চলে। এর ফলে এই অংশে নদী মূলত ক্ষয় কাজ করে থাকে। প্রসঙ্গত উচ্চ প্রবাহে নদী নিম্ন ক্ষয় আর পার্শ্ব ক্ষয় উভয়ই করে থাকে। আর এর ফলে ভূমিরূপ হয় ভি এবং আই আকৃতির উপত্যকা, জলপ্রপাত ইত্যাদি। বহন কাজ নদী যখন পার্বত্য প্রবাহ ছেড়ে ধীরে ধীরে সমভূমি অঞ্চলে প্রবেশ করে সেখানে ভূমির ঢাল দ্রুত কমে যায় বলে নদী ক্ষয় করতে পারে না। ফলে এই অবস্থায় নদী তার উৎস থেকে বয়ে আনা নুড়ি, বালি, কাঁকড় প্রভৃতি পদার্থগুলিকে শুধুমাত্র বহন করে। সঞ্চয় কাজ নিম্ন গতিতে ভূমির ঢাল প্রায় একেবারেই থাকে না। এই অবস্থায় নদী ধীরে ধীরে সমুদ্রে নেমে আসে। নিম্ন গতিতে নদীর গতিবেগ অত্যন্ত মন্থর হয়ে যায় বলে নদী তার উপত্যকা বরাবর পলি, বালি, কাদা প্রভৃতি ক্রমাগত সঞ্চয় করতে থাকে। নদী সঞ্চয়ের কাজের দ্বারা নদী বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, নদী দ্বীপ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, বদ্বীপ, প্লাবনভূমি প্রভৃতি গড়ে ওঠে। 5-2 বলেছে নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। নদীর নিম্ন গতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয় দাও।
সাধারণত নদী নিম্ন প্রবাহে এসে তার গতি হারিয়ে ফেলে এবং সঞ্চয় কার্য শুরু করে। আর গঠিত ভূমিরূপগুলো এক হচ্ছে প্লাবন ভূমি। সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ার দরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুই কূল প্লাবিত করে নদীর দুধারে নদী প্রচুর পরিমাণে পলি, কাঁকর, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবন ভূমি বলে। যেমন গঙ্গা, নীল, ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় প্লাবন ভূমি আছে। প্লাবন ভূমিতে স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতির জলাভূমি প্রভৃতি দেখা যায়। আর এই ছবিটা দিয়ে দেবে প্লাবন ভূমি। স্বাভাবিক বাঁধ বা লেভি সমভূমি অঞ্চলের কোনো কোনো স্থানে নদী নুড়ি, কাঁকর, কাদা, বালি প্রভৃতি উভয় তীর বরাবর সঞ্চয় করে। ধীরে ধীরে ওই সঞ্চয় নদীর দুই ধারে বাঁধের সৃষ্টি করে। স্বাভাবিকভাবে এই বাঁধ তৈরি হয় বলে স্বাভাবিক বাঁধ বা লেভি বলে। স্বাভাবিক বাঁধের উচ্চতা 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়। বালুচর সমভূমি প্রবাহে নদীর শক্তি কমে যাওয়ায় গতিপথে কোনো বাধা পেলে তা এড়িয়ে চলার জন্য নদী আঁকাবাঁকা পথে অগ্রসর হয়। সমভূমি অঞ্চলে নদী বাঁক ঘোরবার সময় তার বিপরীত দিকে পলি সঞ্চয়ের ফলে ওই স্থান উঁচু হয়ে বালুচরের সৃষ্টি করে। এছাড়াও নদীর মাঝে মাঝে নুড়ি, কাঁকর, কাদা, পলি জমিয়েও নদী কোথাও কোথাও দ্বীপের সৃষ্টি করে। যেমন ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম একটি নদীচর। 4 হলো বিনুনি নদী। কোনো নদীর মধ্যে অসংখ্য চর বা নদী দ্বীপের সৃষ্টি হলে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিনুনির মতো প্রবাহিত হয়, একে বিনুনি নদী বলে। 5 অশ্বক্ষুরাকৃতির হ্রদ সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং এক সময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে নিজেদের কাছে এসে ক্ষয় পেয়ে দুইটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। মুর্শিদাবাদ জেলা গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখা যায়। বদ্বীপ নদী যখন মোহনার কাছে পৌঁছায় তখন নদীতে স্রোত একেবারে থাকে না। দীর্ঘদিন ধরে নদীবাহিত কাঁকর, বালি, পলি, কাদা নদীর মোহনার কাছে সঞ্চিত হয়ে মাত্রাহীন বাংলা ব অক্ষরের মতো দ্বীপের সৃষ্টি করে। এখানে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে গিয়ে মেশে। গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম। মোহনার নিকট পলি সঞ্চিত হয়েও দ্বীপ গঠিত হয়, যেমন হুগলি নদীর মোহনায় সাগর দ্বীপ। হাড়িয়াভাঙা নদীর মোহনার অনতিদূরে সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ পূর্বাশা। তিনেতে দিয়েছে, আচ্ছা এখানে বলে রাখি এটা প্লাবন ভূমি, বদ্বীপের ছবি এটা দিচ্ছ। আর অশ্বক্ষুরাকৃতির হ্রদ তোমার এখানে প্লাবন ভূমি আর লেভি বা স্বাভাবিক বাঁধ এখানে চলে আসছে। আর এটা হচ্ছে তোমার বালুচরের এই ছবিটা দিয়ে দেবে, অশ্বক্ষুরাকৃতির হ্রদের এই ছবিটা দিয়ে দেবে। আর তো এই কটাই ছবি আছে। তাহলে তোমার হচ্ছে এখানে হচ্ছে প্লাবন ভূমির স্বাভাবিক বাঁধ পেয়ে যাচ্ছে, এটা বালুচরের ছবি দিচ্ছ, এটা অশ্বক্ষুরাকৃতি, বিনুনি নদী ওই আঁকা বাঁকা একটু করে দিলে হয়ে যাবে। আর এটা বদ্বীপের ছবি দিয়ে দিচ্ছ। আচ্ছা তিনেতে দিয়েছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় আর ভূমধ্যসাগরীয় সাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করে। এটা বই থেকেই দিচ্ছি। নিরক্ষীয় বলেছে, এই যে নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থাকে আর মোট বৃষ্টি হচ্ছে 200 থেকে 250 সেমি। সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। আর পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলি সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। আর এই ঘন জঙ্গলের প্রধান গাছ হচ্ছে মেহগনি, রোজউড, এবনি। আর ওর সাথে দিয়েছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদের অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, এই যে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। আর এখানে যে গাছগুলো দেখা যায় জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক, কমলালেবু, আঙুর এইসব ফলের বাগান এখানে খুব চোখে পড়ে। চারেতে দিয়েছে আফ্রিকা মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ উল্লেখ করো। এই যে আফ্রিকা মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ হচ্ছে অক্ষরেখা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, উচ্চতা। তো সেটাই আমি এখানে রায়মার্টিন থেকে দিচ্ছি। এই যে যেহেতু উষ্ণতা ও বৃষ্টিপাতের উপর উদ্ভিদের জন্ম বৃদ্ধি প্রকৃতি নির্ভর করে, তাই জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি পরোক্ষভাবে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের জন্য দায়ী। অক্ষরেখা, নিরক্ষরেখা আফ্রিকার মাঝখান দিয়ে বিস্তৃত। এছাড়া উত্তর, মধ্য আর দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে
কর্কট ক্রান্তি রেখার মকর ক্রান্তি রেখা বিস্তৃত হয়। আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ুর উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ু প্রকৃতির। নিরক্ষরেখার উভয় দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে, তাই জলবায়ুর এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা হ্রাস পায় বলে উষ্ণমণ্ডলের মহাদেশ হলেও পূর্বাংশের উচ্চভূমি আর পার্বত্য অঞ্চলে উচ্চতার জন্য জলবায়ু শীতল থাকে। আর তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো চির তুষারাবৃত থাকে। সমুদ্র থেকে দূরত্ব: পূর্বে লোহিত সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর। আফ্রিকা মহাদেশকে ঘিরে থাকায় উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। অন্যদিকে মহাদেশের উচ্চ মালভূমি অঞ্চল, সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে এবং তোমার সমভাবাপন্ন উচ্চ মালভূমি অঞ্চল এবং সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। বায়ুপ্রবাহ: আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চল, সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। সাহারা মরু অঞ্চলে হারমাট্রান, খামসিন, সিরক্কো প্রভৃতি উষ্ণ বায়ুর প্রভাবে উষ্ণতা বেশ বেড়ে যায়। সমুদ্র স্রোত: আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক দিয়ে উষ্ণ শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। এর ফলে শীতল সমুদ্রস্রোত অঞ্চল শীতল আর উষ্ণ সমুদ্রস্রোত অঞ্চল উষ্ণ হয়। কেপটাউন উপকূল শীতল বেঙ্গুয়ালা স্রোতের প্রভাবে শীতল হয় আর উত্তর পশ্চিম মরক্কো উপকূল অঞ্চল শীতল ক্যানারি স্রোতের প্রভাবে শীতল থাকে। আবার মোজাম্বিক স্রোতের প্রভাবে দক্ষিণ পূর্ব উপকূল উষ্ণ হয়।